আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। কাল ১৩৯টি উপজেলায় ভোট গ্রহণ। মন্ত্রী এমপি সহ যে কারো প্রভাব বিস্তার ঠেকাতে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ সিইসির। সারা দেশে বোরো ধান চাল সংগ্রহ শুরু করেছে সরকার। ধানের কেজি ৩২ ও চালের দাম ৪৫ টাকা নির্ধারণ। কৃষককে হয়রানি না করার নির্দেশ। এবং কাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। নওগাঁর পতিসরে চলছে উৎসবের প্রস্তুতি। কুঠিবাড়ি সংস্কার না করায় দর্শনার্থীদের ক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আগামীকাল হতে যাচ্ছে ১৩৯টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোট। ২২টি উপজেলায় ভোট নেওয়া হবে ইভিএমে। নির্বাচনে মন্ত্রী এমপি সহ যে কারো প্রভাব বিস্তার ঠেকাতে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোন দল ভোটে অংশ না নিলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে নির্বাচন। বিস্তারিত ইকরামুল হক সায়েমের রিপোর্টে। সংসদ নির্বাচনের ৪ মাস পর উপজেলা পরিষদে ভোট। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সারা দেশে ৪ দফায় ভোটের আয়োজন করেছে নির্বাচন কমিশন। প্রথম দফায় ১৪০টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬০০-র বেশি প্রার্থী। এরই মধ্যে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে। ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে। নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। কথা বলেন মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার প্রসঙ্গে। নির্বাচন যাতে প্রভাবিত না হয় আমরা আমাদের তরফ থেকে সব ধরনের চেষ্টা করে যাচ্ছি, এবং যারা মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী, অনেককে আমরা নিবৃত্ত করতে পেরেছি। কেউ যেন প্রভাব বিস্তার না করেন সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনটা অবাধ ও নিরপেক্ষ হয়, এবং বিশেষ করে নির্বাচনের দিন যেন ভোট কেন্দ্রে কেউ অনুপ্রবেশ করতে না পারে এবং সেখানে যেন কোনো অনিয়ম না হয়, সেই বার্তাটা যারা রিটার্নিং অফিসার তাদেরকে দেওয়া হয়েছে। সংসদ নির্বাচনের মতোই উপজেলা পরিষদ নির্বাচনে সব দল অংশ না নেয়া এটি নিয়ম রক্ষার ভোট কিনা এমন প্রশ্নেরও জবাব দেন সিইসি। এটা মোটেই নিয়ম রক্ষার ভোট না। নির্বাচন অনিবার্যভাবে প্রয়োজন। কোনো একটা দেশের যে শাসন ব্যবস্থাকে চালু রাখতে হলে এবং স্থানীয় সরকারগুলোকে যদি আমরা চালু রাখতে চাই, সেই নির্বাচনটা কারো পছন্দ হোক বা কেউ বর্জন করুক, কিন্তু একটা নির্বাচন হতে হবে। সেই দায়িত্বটা আমাদের উপর অর্পিত হয়েছে, আমরা সেই দায়িত্বটা পালন করতে পারি। তার মতে কোনো দল নির্বাচন বর্জন করলেও প্রার্থী সংখ্যার বিচারে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে স্থানীয় এই নির্বাচন। কেউ আসলো কি আসলো না, এবং প্রতিটি ক্ষেত্রে আমরা অ্যাভারেজে দেখেছি 4 জন করে প্রতিদ্বন্দ্বী একটি পদের জন্য। কাজে সেটা প্রতিদ্বন্দ্বিতাহীন এটা আমরা বলবো না। এটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ব্যক্তি প্রার্থী। আমরা দলীয় প্রতিদ্বন্দ্বিতা দেখতে যাচ্ছি না। আমাদের দায়িত্ব হচ্ছে যে প্রার্থী আছে কিনা, প্রার্থীরা কন্টেস্ট করছে কিনা, কন্টেস্ট হলে সেই কন্টেস্টটা যেন অবাধ হয়, নিরপেক্ষ হয়। প্রথম ধাপে এরই মধ্যে চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন করে মোট ২৮ জন নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে শহরের পাশে একটি রিসোর্টে এক প্রার্থীর পক্ষে অসৎ উদ্দেশ্যে গোপন বৈঠক করার অভিযোগে এক শিক্ষক ও ৫ জন প্রিজাইডিং অফিসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সোমবার রাতে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, রিটার্নিং কর্মকর্তা সহ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। সারা দেশে বোরো ধান চাল সংগ্রহ শুরু করেছে সরকার। দুপুরে সচিবালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় তিনি জানান, এবছর কৃষকের কাছ থেকে ৩২ টাকা কেজি দরে ৫ লক্ষ মেট্রিক টন ধান কেনা হবে। সেই সাথে ৪৫ টাকা কেজি দরে ১১ লক্ষ মেট্রিক টন সেদ্ধ চাল, ৪৪ টাকা দরে ৫ লাখ মেট্রিক টন আতপ চাল এবং ৩৪ টাকা দরে ৫০,০০০ টন গম সংগ্রহ করা হবে। ৩১ আগস্ট পর্যন্ত চলবে সরকারের ধান চাল ক্রয় অভিযান। তবে জুন মাসের মধ্যে ৭০% খাদ্যশস্য সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী। তিনি আরো বলেন, এই সংগ্রহ অভিযানে হাওরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষক যেন হয়রানির শিকার না হয় সেই বিষয়ে দেওয়া হয়েছে নির্দেশনা।
ধান এখন পেকে গেছে, ব্যাপক হারে ধান কাটছে। হাওড়ের যে সমস্ত লেবাররা আসছিল ধান কাটতে, তারা আবার ফিরে আবার ওইদিকে ধান কাটা শুরু করেছে। আশা করি 10 থেকে 12 দিন যদি আমরা সুযোগ পাই, তাহলে আমাদের দেশের ওই অঞ্চলের 80% হয়ে যাবে। শুধুমাত্র সরিষার জমিগুলোতে একটু দেরি হবে। সারা বাংলাদেশে রংপুরে 10% কাটা হয়েছে, দিনাজপুরে ওই রকম না, ক্ষতির কোনো খবর পাইনি। দেশ জুড়ে চলছে ধান কাটার মহোৎসব। বোরো ধান তোলার আনন্দ কৃষকের ঘরে ঘরে। কুমিল্লা ও ভৈরবে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধানের ফলন হয়েছে। বোরো মৌসুমে তাই জমে উঠেছে দিনমজুরের হাট। তবে নতুন ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় অভিযোগও রয়েছে কৃষকদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন তামান্না জেনিফার। দিগন্ত জুড়ে সোনারঙা ধানের ক্ষেত। বাংলার ঘরে ঘরে শুরু হয়ে গেছে বোরো ধান তোলার উৎসব। চলমান তাপ প্রবাহে অতি খরার আশঙ্কা দূরে ঠেলে তীব্র গরমের মাঝে চলছে ধান কাটা আর মাড়াই উৎসব। চলতি মৌসুমে ব্রি, বিনা ও বঙ্গবন্ধু ধানের বাম্পার ফলন হয়েছে। রোগবালাই কম হওয়ায় লাভের আশা কৃষকের। নতুন নতুন জাত আসার কারণে এবার আশা অনুরূপ ফলন পাবো বলে আশা করি। রোগবালাই থেকে এখন মুক্ত আছে। যে আবহাওয়া আছে, এই আবহাওয়া যদি আমরা থাকে এবং আশাবাদী, বেশি দিন লাগবো না এবং সুষ্ঠুভাবে ফসল গড়ে তুলতে পারবো। এদিকে শেরপুরে বড় মৌসুমে জমজমাট হয়ে ওঠে কৃষিকাজের জন্য দিনমজুরের হাট। প্রতিদিন ভোরে নামাজের পর থেকে শহরের শেখহাটি বাজার, নওহাটা শাপলা চত্বর ও শেরি ব্রিজ এলাকায় কাজ প্রত্যাশী দিনমজুরের ভিড় জমে যায়। দৈনিক 1000 টাকা মজুরি, সাথে 2 বেলা খাবার ব্যবস্থা হলে ভোরের আলো ফোটার পরপরই কাজে লেগে যান তারা। বন্দরনগরী ভৈরবে এরই মধ্যে হাওরে প্রায় 60% জমির বোরো ধান কাটা শেষ হয়েছে। আড়তগুলিতে প্রতিদিন হাওর থেকে নৌপথে আসছে হাজার হাজার মন ধান। কৃষকদের দাবি, আড়ত মালিকরা কমিশনের মাধ্যমে কৃষক ও পাইকারদের কাছ থেকে আমদানি করা ধান রাইস মিল মালিকদের কাছে বিক্রি করে আসছেন। বাজারে নতুন ধান আমদানির সাথে সাথে প্রতি মনে 500 টাকা থেকে 600 টাকা দাম কমে গেছে। 1 মন ধানের দাম দিয়ে একজন শ্রমিকের মাত্র একদিনের মজুরি পরিশোধ করতে পারেন তারা। ফলে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। কৃষক ন্যায্য মূল্য পাইতেছে না, কাঁচা ধান এই জন্য একটু কম দামে বিক্রি করতে হচ্ছে। কামরা রুজ দিয়া যে গৃহস্থের বন্ধুতে ধান আনবো, বন্ধের ধান বন্ধই থাকবো, কিন্তু দরে আর দামে বনে না। ধানের ন্যায্য দাম না পেয়ে লোকসানের মুখে পড়ার আশঙ্কা কাটিয়ে উঠতে চান প্রান্তিক কৃষক। তামান্না জেনিফার, এটিএন বাংলা। সিলেট সুনামগঞ্জ মহাসড়কে প্রায় 50 কিলোমিটার এলাকা জুড়ে দখল করা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করতে অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। সড়ককে নিরাপদ ও দখলমুক্ত রাখতে ছাতক পর্যন্ত চলবে এই উচ্ছেদ অভিযান। এই কার্যক্রম চলার সময় ওয়েজখালীর একটি পেট্রোল পাম্প এলাকায় প্রভাবশালীদের ছাড় দিয়ে অভিযান পরিচালনা করায় স্থানীয় জনগণ ও ট্রাক লরি চালকদের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাদানুবাদ শুরু হয়। এই ঘটনায় কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখেন তারা। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে সুনামগঞ্জ সদর থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ সময় সকল স্থাপনা ভাঙার আশ্বাস দেন জেলার উপবিভাগীয় প্রকৌশলী সালাউদ্দিন সোহাগ। 6 বছরেও শেষ হয়নি মানিকগঞ্জে মডেল মসজিদের নির্মাণ কাজ। দীর্ঘ সময়ও কাজ শেষ না হয় ঠিকাদারি প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন স্থানীয়রা। তবে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে আলটিমেটাম দিয়েছে গণপূর্ত অধিদপ্তর। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। ইসলামিক জ্ঞান ও সংস্কৃতি বাড়ানোর লক্ষ্যে 2017 সালে দেশে 560টি মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এর আওতায় 2019 সালে মানিকগঞ্জে এই মসজিদের নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান হোসাইন কনস্ট্রাকশন। কিন্তু কাজ পাওয়ার পর থেকেই জায়গা অধিগ্রহণ, নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি, করোনার অজুহাতে 2023 সাল পর্যন্ত নামমাত্র কাজ করে গণপূর্তের কাছে আত্মসমর্পণ করে নির্মাতা প্রতিষ্ঠানটি। পরে এবছর জানুয়ারিতে মসজিদের নির্মাণ কাজ দেওয়া হয় রফিক কনস্ট্রাকশন নামে আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ধীরগতিতেও হতাশ এলাকাবাসী। হইতেছে না, মানে কিছু কাজ হয়, কিছু কাজ হয় না। মানে এটা কন্ট্রাক্টর না প্রশাসনের গাফিলতা, এটা আমরা সঠিক বুঝতে পারতেছি। সরকারের কাছে দাবি আমাকে এইটুকু যে মসজিদ হইলে আমাকে একটু সুবিধা হয়, সব দিকেই ভালো, আমাকে আমরা ভালো হয়।
সামনে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না এলে নির্দিষ্ট সময়ের মধ্যে জেলাবাসীর বহুল কাঙ্ক্ষিত মডেল মসজিদটির নির্মাণ কাজ শেষ হবে বলে আশা বর্তমান ঠিকাদারি প্রতিষ্ঠানের। আমরা আশা করতেছি যদি কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ বা কোনো সরকারি বিধিনিষেধ না থাকে তাহলে আমরা যত সময়ের মধ্যেই আমরা কাজটা ইনশাল্লাহ শেষ করে দিব। প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে নির্মাণ কাজে দেরি হয়েছে স্বীকার করে নির্বাহী প্রকৌশলী জানালেন, দ্রুত কাজ শেষ করতে নির্মাতা কোম্পানিকে আলটিমেটাম দিয়েছেন তারা। প্রথম ধাপে যখন মসজিদের জায়গাটা বুঝাই দিতে আমাদের অনেক দেরি হয়ে গেছিল, যখন প্রথম টেন্ডারটা ক্যান্সেল হয় তখন ওই ঠিকাদার তো অনেকদিন জায়গা বুঝে না পাওয়ার কারণে কাজ শুরুই করতে পারেনি। তো সেক্ষেত্রে জটিলতা প্রথম দিকে ছিল, পরবর্তীতে তো কাজ শুরু হয়ে যাওয়ার পরে আর তেমন জটিলতা হয়নি। ধর্ম মন্ত্রণালয়ের অর্থায়নে সারা দেশে মডেল মসজিদ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর। এরই মধ্যে বিভিন্ন জেলায় নির্মিত দৃষ্টিনন্দন এই মসজিদ আকৃষ্ট করেছে সবাইকে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নেত্রকোনায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা ও কর্মচারীদের তৃতীয় দিনের মতো অনেক গ্রীষ্মকালের কর্মবিরতি চলছে। অভিন্ন সার্ভিস কোড ও মাতৃত্বকালীন নারীদের বেতন বন্ধের প্রতিবাদ সহ 12 দফা দাবিতে সদর উপজেলার 40 ইউনিয়নের রাজেন্দ্রপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে এই কর্মসূচি পালন করছেন জেলার সকল পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। দাবি মেনে না নিলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুমকি দেন আন্দোলনকারীরা। আগামীকাল 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবার নওগাঁর পতিশর কুঠিবাড়িতে আয়োজন করা হয়েছে একদিনের রবীন্দ্র উৎসব। তবে এখনও রঙের আঁচড় পড়েনি কুঠিবাড়িতে। দরজা জানালায় ঘুণ ও দেয়ালের চুন সুরকি গেছে চোটে। এখনও কুঠিবাড়ির সংস্কার না করায় ঘুরতে আসা দর্শনার্থীদের যেমন হতাশ করেছে, তেমনি গবেষণার ব্যবস্থা না থাকায় ক্ষোভ জানিয়েছেন রবীন্দ্রপ্রেমী ও গবেষকরা। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। 1891 সাল থেকে 1937 সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত আসতেন নওগাঁর আত্রাই উপজেলার নিভৃত গ্রাম পতিশরে। জমিদারি পরিচালনায় নির্মাণ করেন কুঠিবাড়ি। এখানে বসেই তিনি রচনা করেছেন কালজয়ী অনেক কবিতা, গল্প ও প্রবন্ধ। এই কুঠিবাড়িতে রয়েছে রবীন্দ্রনাথের ব্যবহৃত নানা সামগ্রী, যা দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। অনেক ইতিহাস তাদের যেগুলো আমাদের জানা ছিল না, সেগুলো জানলাম। তার আসবাবপত্র এগুলো দেখলাম। 25শে বৈশাখ বুধবার বিশ্বকবির 163তম জন্মবার্ষিকীতে এখানে আয়োজন করা হয়েছে একদিনের রবীন্দ্র উৎসব। শেষ মুহূর্তে অনুষ্ঠানে মঞ্চ তৈরি ও বাইরে পরিষ্কারের কাজ চললেও এখনও সংস্কার করা হয়নি কুঠিবাড়ি। মূল ফটকের দরজা ও জানালায় ধরেছে ঘুণ। সে বৈশাখে একবারই উদযাপিত হয়, আর যেহেতু এটা রবীন্দ্রনাথের মূল কাচারি বাড়ি, এটা তো সরকারের এবং কর্তৃপক্ষের দেখা উচিত মনে করি। অনেক জায়গায় ফাটল দেখা যাচ্ছে বা রং চটে গেছে, সেগুলো আরেকটু মেরামত করলে আরেকটু ভালো লাগে। কুঠিবাড়ির জরাজীর্ণতা আর গবেষণা ব্যবস্থা না থাকায় রবীন্দ্র প্রেমীদের মনে রয়েছে ক্ষোভ। যে রবীন্দ্রনাথকে ঘিরে প্রতিশরে যা কিছু করা দরকার, যেমন একটা কৃষি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল, রবীন্দ্র গবেষণাগার হওয়া উচিত ছিল। এখানে প্রচুর তার স্মৃতি রয়েছে, সেই স্মৃতিগুলো সংগ্রহ করে একটা গবেষণাগার হওয়া উচিত ছিল। সরকার যদি এই বিষয়ে গুরুত্ব দেয় তাহলে অন্তত কেবল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিশরকেই মানুষ জানবে তা নয়, ওইখানের যে গবেষণা করার মতো যে তথ্যপত্র আছে সেগুলো দেশের এবং সমাজের এবং মানুষের কাজের কল্যাণে লাগবে। বাজেট স্বল্পতার কারণে এবছর শুধু পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপনের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। এই অনুষ্ঠানের জন্য আমরা যে সামান্য বাজেট পাই, এটা দিয়ে সবচেয়ে বড় খরচটা চলে যায় ডেকোরেশনে। অনেক টাকা নেই ডেকোরেশনে। এই টাকা এটা দিয়ে হয়তো এখন ঘর সংস্কার সম্ভব নয়। যতটুকু পারি আমরা পরিচ্ছন্ন পরিবেশে অনুষ্ঠানটা আয়োজন করি। বাংলা সাহিত্যের দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত পতিশরের কুঠিবাড়ির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
এদিকে বিশ্বকবি জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে শুনশান নীরবতা, নেই তেমন প্রস্তুতি। প্রতি বছরই কবিগুরুর জন্মজয়ন্তীর এক সপ্তাহ আগেই এখানে উৎসবের পরিবেশও সাজ রব বিরাজ করলেও এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। ফলে সংস্কৃতি কর্মী ও রবীন্দ্র ভক্ত অনুরাগীদের মাঝে দেখা দিয়েছে হতাশা। যদিও কাস্টোডিয়ানের দাবি প্রতি বছরের মতো এবারও 3 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। এদিকে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এবারের আয়োজনে কিছুটা ভাটা পড়েছে বলে স্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান। 8 তারিখে যেদিন আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হবে সেদিন হচ্ছে কাজীপুর, বেলকুচি এবং সিরাজগঞ্জ সদস্য বিভিন্ন কিছু উপজেলায় আমাদের উপজেলা পরিষদ নির্বাচন রয়েছে। সেক্ষেত্রে সেজন্য হয়তোবা জনসমাগম হয়তোবা কিছুটা আগের তুলনায় কম হতে পারে। তারপরে আমরা আশা করি আমরা অত্যন্ত উৎসব মুখর পরিবেশে আমরা এই উৎসবটা উদযাপন করতে পারব। আগামী 11 মে অনুষ্ঠিত হবে বাংলাদেশ গার্মেন্টস, অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BGAPME 2024-26 বর্ষের নির্বাচন উপলক্ষে গতকাল চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি সভা। এতে প্রধান বক্তা ছিলেন PHP ফ্যামিলি চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। সংগঠনের সাবেক সভাপতি শফিউদ্দিনের সভাপতিত্বে প্যানেল লিডার মোহাম্মদ শাহরিয়ার চট্টগ্রাম অঞ্চলের 5 জন সহ 21 প্রার্থীকে পরিচয় করিয়ে দেন। প্যানেল পরিচিতি সভায় বাংলাদেশ মিলিটারি একাডেমি শিক্ষা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল লুৎফুর রহমান, আব্দুল কাদের খান, BGME এর সাবেক পরিচালক AM শফিউল করিম, ওয়ার্ড কাউন্সিলর শাহিদুল ইসলাম বাবু সহ ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের প্রার্থীরা বক্তব্য রাখেন। আমদানি করা রিকন্ডিশনড গাড়ি, অ্যাম্বুলেন্স সহ মোটরযানের শুল্কায়ন বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষ ও মোংলা কাস্টমস কমিশনারের সাথে বৈঠক করেছে বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকেল ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার অ্যাসোসিয়েশন বারভিডা। সংগঠনের সভাপতি হাবিবুল্লাহ খান ডনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমানের সঙ্গে মতবিনিময় করেন। পরে কমিশনার AKM মাহবুবুর রহমানের সাথে মতবিনিময় করেন তারা। সভায় বারভিডার ভাইস প্রেসিডেন্ট রিয়াজ হোসেন, কেন্দ্রীয় নেতা আহসানুর রহমান আরজু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।